হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 4। খুনের কথাটি শুনে আমজাদ বিস্মিত হয়ে গেল। দৃষ্টি এদিক সেদিক করল। তখন তার ম্যানেজার উপস্থিত হয়। সে আমজাদের গা ঘেঁষে বলল, ঘটনাটি আমি আগেই জানতে পেরেছি, কিন্তু আপনি গ্রামের বাইরে থাকায় জানায়নি। আমজাদ আহিরেরকে লক্ষ্য করে সম্মানের সাথে বলল, আপনি ভেতরে চলুন। আহির সহ সকলে ভেতরে গেল। রাফিদ এবং মীর দুজনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওরা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলল। বিষয়টি আহির লক্ষ্য করে। এরপর রাফিদ এবং মীর দুজনেই ঘরের ভেতর প্রবেশ করে। গত 3 দিন আগে ডিটেকটিভ আহির মির্জার কাছে সংবাদ পৌঁছায় আলিমনগর একটি অনাকাঙ্ক্ষিত খুন হয়েছে। সে তখন থেকে হকচকিয়ে হয়ে আছে। এরপর মনস্থির করে সে আলিমনগর যাবে। আলিমনগর এসে পৌঁছেই সেই সকাল থেকে এখন পর্যন্ত শুধু একে ওকে জিজ্ঞাসাবাদ করেছে। তখন এক বয়স্ক লোক সংবাদ দেয় যে খুন হয়েছে তিনি আমজাদ চৌধুরীর একটি কারখানায় কাজ করে। আলিমনগর তাঁতের শাড়ি তৈরি করার একটি কারখানা আছে। সেখানে প্রায় 100 জন শ্রমিক কাজ করে। মহিলারা আছে বেশ কয়েকজন, যাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, না বাপ, না স্বামী, না ছেলে সন্তান। সে সূত্র ধরে আহির মির্জা তদন্ত করার জন্য জমিদার বাড়িতে উপস্থিত হয়। বৈঠকখানায় বসে আছে পুরুষরা, আমজাদ, থমাস এবং আমজাদের ম্যানেজার আবুল কালাম। সাথে আছে মীর এবং রাফিদ। সোফার অপর প্রান্তে আহির মির্জা, পেছনে তার সহকারী দাঁড়ানো। বুলবুল এসে চা রাখলো মাঝের টেবিলে। আহির তখন মাথা থেকে ফেডোরা খুলে ফেলল। এরপর শান্ত মস্তিষ্কে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, শ্রমিক মিলন আপনার কারখানায় কতদিন যাবৎ কাজ করছিল? প্রায় 6 বছর। 6 বছরে আপনি তাকে কখনো দেখেছেন তাকে কারোর সাথে ঝগড়াঝাটি করতে, অথবা তার কোনো শত্রু আছে কি না? পায়ের উপর পা তুলে বসে আহির। আমজাদ ভেবে জবাব দিল, আমার জানা মতে আরও তো খুব ভালো মানুষ ছিল। আমার জানা মতে নেই, আরও ও তো খুব ভালো মানুষ ছিল। তাছাড়া আমি তো ব্যবসার কাছে থাইল্যান্ড ছিলাম দীর্ঘ বছর। তাহলে আপনার কারখানা কে সামলাতো? আমজাদ ঘুরে রাফিদের দিকে দেখল। আমার ছেলে এবং ম্যানেজার, বাকি দেখভালের জন্য অনুচারীগণ আছে। এরপর আমজাদের নাকের এবং কপালে বিন্দু বিন্দু ঘাম মুছে আহির কয়েক সেকেন্ড নীরব রইল। এরপর টেবিল থেকে চাটা হাতে তুলে নিল। চায়ের চুমুক দিয়ে বলল, কোনো প্রশ্নের জবাবে যখন কেউ মিথ্যা বলে তখন তার নাকে ঘাম জমে। কি বলতে চাইছেন আপনি? রাফিদ উৎকণ্ঠিত হলো। আমজাদ হাতের ইশারা করে চুপ থাকতে বলল রাফিদকে। আহির চায়ের কাপ টেবিলে রেখে বলল, তুমি নিশ্চয়ই রাফিদ, যুবক বয়স, তাজা রক্ত। আমার আর তোমার বয়স একই হয়ে থাকবে। রাফিদ কিছু বলল না। আহির পুনরায় জিজ্ঞেস করল, বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসো? বিচক্ষণ প্রশ্ন আহিরের। রাফিদ এবার মীরের দিকে দেখে বলল, বোনকে তারা ভাই ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু আমার বোন আছে সেটা আপনি কীভাবে জানলেন? আহির এবার হেসে উঠল সশব্দে। তার হাসি দেখলে সবাই স্তব্ধ হলো। জয়ন্তন দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সে শুনছে তাদের কথোপকথন। তার পাশে ঠিক কয়েক হাত দূরে মায়াও রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সেও শুনেছে ডিটেকটিভ আহিরের সাথে সবার কথোপকথন। জয়ন্তন ঘুরে মায়ার দিকে দেখল। মায়াও তার দিকে তাকিয়ে চোখে চোখ মিলালো। আহির হাসি থামায়। হাসলেন কেন? মীর প্রশ্ন করল। আমি এখানে এসেছি তদন্ত করার জন্য, কিন্তু তার মানে এই নয় যে আমি কিছু জানি না। আপনাদের সমস্ত তথ্য আমার কাছে আছে। থেমে গেল আহির। ততক্ষণে সকলে একে অপরের সাথে চাওয়াচাই করল। আহির আবার বলল, পূর্ব জমিদার বংশের অনেক ঘটনা শুনেছি। তা থেকে বুঝতে পারলাম জমিদার বংশের অনেক সংস্কারের বাইরে গেলে এর পরিণতি ভালো হয় না। যাকগে, সেসব দিয়ে আমি কি করব? আচ্ছা রাফিদ, তোমার কি মনে হয় কে বা কারা শ্রমিক মিলনকে হত্যা করেছে? রাফিদ কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল, তা আমি কীভাবে জানব? আর কারা এরকম করতে পারে আমার তা ধারণার বাইরে, বলা মুশকিল। আহির একটু হেয়ালিপূর্ণভাবে বলল, মুশকিল? প্রশ্ন দূর এবং জবাব মেলাতেই তো আমি এসেছি। আমজাদ কিছুভাবে বলল, আপনার তদন্ত করতে কতদিন সময় লাগবে?
যতদিন না সত্যটা উন্মোচন করতে পারবো। সোজা সাপটা জবাব এলো আহিরের দিক থেকে। আমজাদ বলল, যতদিন না আপনার তদন্ত হয় ততদিন পর্যন্ত আপনি এখানে থাকবেন। আমজাদ থেকে বুলবুলকে লক্ষ্য করে বলল, বুলবুল, ওনাদের জিনিসগুলো অতিথিদের ঘরে নিয়ে আয়। এরপর আহিরের দিকে তাকিয়ে বলল, আর কিছু জানার আছে? এই মুহূর্তে বিশ্রামের দরকার। যদি মস্তিষ্কে বেশি চাপ পড়ে তবে ধারণ ক্ষমতা লোপ পাবে। আমার সময় মতো যখন তখন জিজ্ঞেস করে নেব যা জানার বাকি। এখন যাই। বলে উঠে দোতলার দিকে যেতে থমকে দাঁড়ায়। ঘুরে তাকালো মীরের দিকে। তাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি মীর জাফান শন, এখানে বেড়াতে এসেছি। আহির চলে যায় অতিথি ঘরে, সাথে তার সহকারী। মীরকে প্রশ্ন করার বিষয়টি থমাসের ভালো লাগেনি। সে কোনোভাবেই চান না তার ছেলে বিনা কারণে হয়রানির শিকার হোক। থমাস আমজাদকে ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না এসব নিয়ে। খুনটা কিংবা কারা করলো তা তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তুমি তো জানো থমাস, আমি আমার শ্রমিকদের ভালোবাসি। ওর প্রাণটা চলে গেল, তার উপর আমার কারখানা না জানি দুর্নাম ছড়িয়ে পড়ে। এরকম কিছু হবে না, সাহস রাখো। আহির খুব বুদ্ধিমান, সে সঠিক সব রহস্য উন্মোচন করবে। তাই যেন হয়। দিন ফুরিয়ে একটা সুন্দর বিকেলের আগমন ঘটল। আকাশে তখন হালকা কমলা রঙের আভা, যেন সূর্য বিদায়ের আগে পৃথিবীকে শেষবার ছুঁয়ে দিতে চায়। চারিদিক জুড়ে মৃদু হাওয়া, পাতার মর্মর শব্দ মন ভরে যায়। দূরে কোথাও নাম না জানা পাখি ডাকছে টানা সুরে, যেন দিনের শেষে সেও ঘরে ফিরছে। দূরে দূরে গাছের নিচে শিশুরা হাসি চিৎকার দৌড়ঝাঁপ করছে। মাঠের ধারে কয়েকজন কৃষক ক্লান্ত শরীর নিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। কারো বা হাতে চায়ের কাপ, কারো বা চোখে তৃপ্তি। পুকুর জলে সূর্যের শেষ আলো ঝলমল করছে। জলটা যেন সোনায় মিশে গেছে। বাতাসে এক ধরনের শান্তি, মাটির গন্ধে এক অদ্ভুত প্রশান্তি। সব মিলিয়ে বিকেলটা এমন যে মনে হয় পৃথিবী যেন একটু থেমে গেছে, শুধু নিঃশব্দে বলছে, আজকের দিনটা সত্যি সুন্দর। কিন্তু মায়ার ফের বলতে ইচ্ছা করছে, না, দিনটা সুন্দর নয়, বরং নিজেকে বিষিয়ে তোলার মতো একটা দিন। মায়া বাড়ির বাগানে বসে আছে। সকালে হঠাৎ তার বিয়ের আলোচনা করেছে সকলে। সবার অভিব্যক্তি দেখে তখন বোঝা গিয়েছে সবাই রাজি। আর মীর যেন একটু বেশিই খুশি। কিন্তু সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয়। তার থেকেও বড় বিষয়, সে মীরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা কাউকে বলতে পারছে না। মীর বোধহয় তাকে ভালোবাসে না, সেটাও মায়া বুঝতে পেরেছে। সে বড্ড বিষণ্ণ হলো। একটু মৃদু বাতাস আসে, তার চুল উড়িয়ে দিল। দূর থেকে পায়ের শব্দ এলো, হয়তো তৃষা আসছে ডাকতে। কিন্তু মায়া উঠল না। বাগানের নিস্তব্ধতার ভেতর সে নিজের সঙ্গে কথা বলছিল, নিজের ভবিষ্যতের সঙ্গে অদৃশ্য লড়াই করছিল। মায়ার পাশের চেয়ারে এসে বসে মীর। মীরের পরনে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবিতে মীরকে খুব সুদর্শন দেখায়, এটা বলেছে শালু। তার উপর একটা শাল পেঁচিয়ে রেখেছে। দিনের শেষ প্রহরে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে বেড়ে যায়। মায়া মিষ্টি রঙের একটা থ্রিপিস পরেছে, গলায় পেঁচানো ওড়না, সুতি কাপড়ের থ্রিপিস, কোনো শীতের পোশাক নেই পরনে। মীর তখন নিজের গায়ে শালটা খুলে মায়ের পেছন থেকে জড়িয়ে দেয়। মায়া আকস্মিক অবাক হয়। এতক্ষণ তার পাশে মীর ছিল, সে খেয়াল করেনি। মায়া মুখ ফিরিয়ে নিল। মীরের কণ্ঠ ভেসে আসলো, বিয়ের কোণে রাগ করে আছে দেখছি। বিয়ের কোণেকে সবসময় হাসি খুশি থাকতে হয়। আমার বিয়ে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। তা কী করে হয়? তোমার বিয়ে নিয়ে অনেক শখ আছে। গ্রামের বিয়ে কখনো সচক্ষে দেখিনি, কিন্তু এখন আমি ঘনিষ্ঠ আত্মীয়র বিয়ে দেখব, অনেক আনন্দ হবে। কি বলো তুমি? মায়া মীরের দিকে তাকিয়ে বলল, সত্যি খুব আনন্দ হবে। মীর মায়ের চোখের দিকে তাকায়, তার চোখে জল। মীর কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি কাঁদছো কেন? তুমি কি বিয়েতে রাজি না? আর আমরা তো তোমার বিয়ে এখনই দিচ্ছি না। তোমার পছন্দের কেউ থাকলে বলতে পারো। বলো, আছে কি? মীরের এরূপ প্রশ্নে মায়া নিশ্চিত হলো মীরের মনে তার কোনো স্থান নেই। তৃষা ঠিকই বলেছে, বিদেশি ছেলে ফিরে আবার বিদেশেই চলে যাবে। হয়তো এর মনেও কোনো না কোনো বিদেশিনীর বসবাস। মায়া দৃষ্টি সরিয়ে ফেলল, বলল, অবশ্যই আমি বিয়েতে খুশি। বাবা যে ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। বলে বাগান থেকে ঘরের ভেতর চলে যায়। মীর মায়ার যাওয়ার পানে দেখে বলল, মেয়েদের আর কিছু থাক বা না থাক,
রাগ থাকবেই, আর এদের রাগের কখনো কখনো ব্যাখ্যাও হয় না, ব্যাখ্যা থাকলেও বলতে চায় না। অদ্ভুত, খুবই অদ্ভুত। মীরের কাছে উপস্থিত হয় আহির। মীর তাকালো আহিরের দিকে। আহির গাঢ় খয়েরি রঙের শার্ট পরা, সাথে অ্যাশ রঙের প্যান্ট। সে পুনরায় পায়চারি করতে করতে বলল, দুনিয়াটা বড়ই বিচিত্রময়। আমরা মানুষকে চিনতে পারি না, কখনো তাকে চিনেও না চেনার ভান করি। কখনো প্রিয় মানুষটির চোখের সামনে আমাদের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করি না। আর যখন সে মানুষটা আমাদের থেকে অনেক দূরে চলে যায়, তখন আমরা আর্তচিৎকার করি, কিন্তু মানুষটি আর ফিরে আসে না। মীর দাঁড়িয়ে বলল, এসব আমাকে শোনাচ্ছেন কেন? তুই আমাকে তুই বলে সম্বোধন কর, আমরা তো পাশাপাশি বয়সের। মীর মৃদু হেসে বলল, হঠাৎ করে তুইটা আসবে না, তবে কোনো এক পরিস্থিতিতে চলে আসবে তুই ডাকটি। আমি সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করছি বলে হাসে আহির। মীর ও আহির দুজন বাড়ির চৌকাঠ পেরিয়ে সরু পথ ধরে হাঁটতে লাগলো। মীর একটা সিগারেট ধরলো। সিগারেট খেলে ক্ষতি হয়, আহির বলল। মীর সিগারেট ফুঁকে বলল, ক্ষতি হবে জেনেও জীবনে ঝুঁকি নেই আমরা, হয় সুখের জন্য, না শখের জন্য, আর না হয় সুখের জন্য। আহির গভীর শ্বাস ফেলে বলল, শেষমেশ শখ ও পূর্ণ হয় না, সুখেরও দেখা মেলে না, কিন্তু হৃদয় দিব্যি পড়ে যায়। প্রতিদিন সিগারেট খাও? না, মাঝে মধ্যে। মীর সিগারেট ফেলে দেয়। আহিরের দিকে তাকিয়ে নীরব থেকে বলল, আপনি সত্যি ডিটেকটিভ তো? আহির ঘুরিয়ে প্রশ্ন করল, তুমি সত্যিকারের ডিটেকটিভ নও তো? মীর হেসে উঠল, সাথে আহিরও। আহির থেমে বলল, তুমি যেভাবে জিজ্ঞেস করলে আমার এটাই মনে হলো। শালুক নিজ ঘরে বসে আছে, আমজাদ ইজি চেয়ারে বসে আছে, বিষণ্ণতা ছোঁয়া তার মুখে। শালুক তার পেছনে গিয়ে দাঁড়ালো, মাথার কাপড় টেনে বেশ নতজন হয়ে বলল, তার কারখানার অনাকাঙ্ক্ষিতভাবে একজনের খুন হয়েছে, এটা নিয়ে আপনি চিন্তিত আমি বুঝতে পারছি। এতটুকু বলে থামে শালুক। আমজাদ নিরুত্তর। শালুক আমজাদের সম্মুখীন হয়ে পুনরায় বলল, শুনেছি সকালে মায়ার বিয়ের কথা বলছিল, আপনি এখনই ওর বিয়ে দিতে যাচ্ছেন? হ্যাঁ, চারিদিকে যা হচ্ছে তাতে বিয়েটা এখনই সেরে ফেলা ভালো। ও বরাবরই চঞ্চল, সুপাত্র হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিলে একটু শান্তি পাবো, এই ভেবে যে কোনো হয়রানি আতঙ্কে ওকে ছুঁতে পারবে না। শালুক বলল, কিন্তু বাড়িতে যে গোয়েন্দা আছে, গোয়েন্দার কাজ গোয়েন্দা করবে, এমন সময় একজন গোয়েন্দা বাড়িতে থাকা খুবই ভালো, আর মিলনের খুনের রহস্যটাও বের হবে। আচ্ছা, আপনার কি মনে হয় ওকে কে মারতে পারে, আর কী কারণে? বুঝতে পারছি না, ও তো শান্তশিষ্ট ছিল, তবে এরকম কে করলো জানি না, তবে হয়তো কোনো কারণ ছাড়া তো কিছু হয় না। শালুক নিশ্চুপ থেকে বলল, আমি যাই, সন্ধ্যা হয়েছে, অতিথিদের জন্য কিছু তৈরি করতে হবে। শালুক যেতে আমজাদ সুরেলা কণ্ঠে ডাকলো শালুককে, গিন্নি, একখানা কথা শুনে যাও। শালুক হঠাৎ থ হয়ে দাঁড়িয়ে পড়ল, লজ্জায় পড়ল যেন সে। আমজাদ বসা থেকে উঠে দাঁড়ালো, শালুকের দিকে এগিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কি করছেন আপনি? এই বয়সে এসেও আপনার রসিকতা যায়নি? আমজাদ মৃদু হাসল, শোনো গিন্নি, নিজের স্ত্রীর কাছে এরকম নিস্তব্ধ সন্ধ্যায় যদি একটু ভাব করা যায়, তবে এটা কিন্তু সুন্নাতের কাতারে পড়বে, প্রথমত। দ্বিতীয়ত, নিজের স্ত্রীকে বুকে টেনে নিয়ে হৃদস্পন্দন বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়, মন সতেজ থাকে। আসো দেখি, বুকে আসো। শালুক আমজাদকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনার বয়স হয়েছে সংখ্যায়, মনে এখনও 30, আমি যাই, কাজ আছে, বলে শালুক ঘরের বাইরে বের হয়। আমজাদ তখন বলল, গিনি, দূরে ঠেলে দিও না, তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি, তুমি যদি আমার হৃদয়টা চাইতে, আমি বিনা দ্বিধায় দিয়ে দিতাম, টাকার বিনিময়ে নয়, শুধু একটু ভালোবাসার বিনিময়ে। শালুক মুখে কাপড় দিয়ে চাপা সরে হেসে চলে যায়। অন্যদিকে আমজাদ হাসল। আমজাদ বরাবরই জ্ঞানী একজন মানুষ, তিনি কখনোই চান না তার জন্য কেউ কষ্ট পাক। চিন্তা করুন, কেউ না কেউ আমাদের জন্য অপেক্ষা করে, তার সাথে একটু ভালোভাবে কথা বলার জন্য, হেসে খেলে কথা বলবে, এটা অনেকেই চায়। তার মধ্যে একটু বেশি চায় যেন নিজের স্ত্রী। একজন বিবাহিত নারী যদি নিজের স্বামীর কাছে অভাব অনুভব করে, তবে সেটা গোটা দুনিয়ার কাছে তার কাছে শূন্য মনে হবে। একজন বিশ্বস্ত সঙ্গী
পাওয়া ভাগ্যের ব্যাপার, সবাই পায় না। কখনো কেউ পেয়েও হারিয়ে ফেলে। তখন আমজাদের গোমরা মুখ দেখে রীতিমতো শালুকও চুপসে যায়। যা বুঝতে পারে আমজাদ, তার ভালো লাগেনি শালুকের গোমরা মুখ। তাই সে নিজের স্ত্রীকে নিজের সন্তানের জননীর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করল। কোনো স্বামী যদি ঘুম থেকে উঠে নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে বলে, আজকে সারাদিনটা আমার ভালো কাটবে, কেননা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তোমার মুখ দেখেছি, বিশ্বাস করুন, এতে স্বামীর দিনটা ভালো যাক বা না যাক, যে একজন স্ত্রীর সারাটা দিন ভালো কাটে। সন্ধ্যা হয়ে এলো। আহির ও মীর হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে যায়। একটা টং চা দোকানের সামনে বসে দুজন। কিছু লোক চা খাচ্ছে। মীর 2 কাপ চা চাইলো। দোকানি চা বানিয়ে দেন। 2 কাপ রং চা। আহির চায়ে চুমুক দিল। মীর বলল, আপনি বিয়ে করেছেন? না। কেন? ভালোবাসেননি কাউকে? তাহলে ভালোবাসিনি কখনো কাউকে। তাহলে পারিবারিকভাবে বিয়েটা করে নিন। বিয়ে না করলে তো জীবনটা অসম্পূর্ণ হয়ে যাবে। এত টাকা পয়সা খ্যাতি দিয়ে কী হবে? আহির হাসে। তার হাসিতে লুকিয়ে রহস্য। মনের মতো মেয়ে পেলে ভেবে দেখব। এই গ্রামে অনেক মেয়ে আছে, কাউকে পছন্দ হলে বলবেন, আমি ঘটক পাঠাবো। বলা শেষে দুজনেই হাসে। চা শেষ করলো। মীর দোকানিকে টাকা পরিশোধ করলো। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর তাড়া দিল, দ্রুত যেতে হবে, একটা বাহন হলে ভালো হতো বলে আশেপাশে তাকালো মীর। কোথায় যাবে? আমি আর রাফিদ একটু বের হব দরকারি কাজে, আপনাকে পরে বলবো। এরপর একটি ঘোড়ার গাড়ি চোখে পড়লো, জমিদার বাড়ির রাস্তার দিকে যাচ্ছে। মীর দাঁড় করিয়ে দেন। সারথি বলে, সাহেব, একজন মায়া মানুষ আছে, ওর মধ্যে আপনাদের নিলে অসুবিধা হতে পারে। মীর জানে এখানে মেয়েদের অনেক মূল্যায়ন করা হয়। মেয়েটির অসম্মান হলে তার দায় আমজাদ চৌধুরীকে নিতে হবে। মীর সারথিকে যেতে বলতে চাইল, কিন্তু আহির আটকে বলল, তারা আছে, যেতে হবে, ওর কোনো অসুবিধা হবে না বলে মীরের হাত ধরে ঘোড়া গাড়িতে উঠে বসে। সারথি তার পথে চলতে থাকে। আহির ভেতরে বসা। মীর সামনের দিকে একটা হারিকেন জ্বলছে। আহির দৃষ্টি সংযত রাখল কিছুক্ষণ। এরপর হঠাৎ করে তার সামনে বসা মেয়েটির দিকে দৃষ্টি পড়ে। হারিকেনের আলোয় সোনালি নাক, ঠোঁট দেখা যাচ্ছে ওর। মাথায় ওড়না দেওয়া। মেয়েটি নাক অব্দি ঝুলছে ওড়নার খণ্ড, হাতে ঔষধ জাতীয় কিছু। এখানকার সাধারণ মেয়েরা এভাবেই চলাফেরা করে। মেয়েটি সংকুচিত হয়ে হাত পা এক করে রাখলো। তাদেরকে আহির বলল, ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি আমরা করব না। জমিদার বাড়ির সামনে পৌঁছে যায় তারা। মীর এবং আহির নেমে দাঁড়ায়। আহির সারথিকে পাওনা বুঝিয়ে দেয়। সেই সাথে জিজ্ঞেস করে, মেয়েটিকে কোথায় নামাবে? সামনে 2টা মোড়ের পরেই। আচ্ছা, সাবধানে নিয়ে যেও, ওর পাওনাও কিন্তু তোমাকে দিয়েছি, মেয়ে মানুষ, ওর সাথে আবার কোনো কথা বলবো না। সারথি চলে যায়। আহির দেখলো মেয়েটি মাথা উঁচু করে ওড়নার আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে। মীরের ঘরটা হাট করে খোলা। মায়া একবার এসে উকি দিয়ে দেখে গিয়েছে। মীর নেই। তখনই দেখে মীর আসছে তার ঘরের দিকে। মায়া সরে যায়। মীর তার ঘরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। মায়া জানলার ফাঁক দিয়ে দেখলো মীর কিছু লিখছে, বেশ মনোযোগ দিয়ে। লেখাটা শেষ করে নিজে একবার পড়ল, সাথে একরাশ নিঃশব্দ হাসি। নিশ্চয় চিরকুট। মায়ার কাছে তখন শেফালি উপস্থিত হয়। মায়া ইশারায় শেফালিকে চুপ থাকতে বলে। মীর চিরকুটটা পাঞ্জাবির পকেটে রাখলো। এরপর ঘর থেকে বের হয়ে রাফিদের ঘরের দিকে হাঁটতে লাগলো। মায়া ও শেফালি আড়ালে লুকিয়ে পড়ে। এরপর দুজনে কৌশলে মীরকে অনুসরণ করে। মীর রাফিদের ঘরে চলে গেল। রাফিদ ঘরে বসে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। মীর তার ঘরে প্রবেশ করে। দরজা পুরোপুরি লাগায়নি, হাট করে খোলা। মায়া সাহস করে রাফিদের ঘরে ঢুকতে পারল না। কিন্তু মীর কী লিখেছে এটা যে তার জানতে হবে, কিন্তু কীভাবে? মায়ার মাথায় তখন চট করে একটা বুদ্ধি আসলো। শেফালিকে মায়া বলল, তুই ভাইয়ার ঘরে যা, ঘর মোছার কথা বলে ঘর মুছতে শুরু করবি, আর তারা কি বলে শুনবি। শেফালি বলল, যদি ভাইয়া বুঝতে পারে না আমার কিছু কয় বলে শুনবি। বলে মায়া শেফালিকে ধাক্কা দিয়ে রাফিদের ঘরে পাঠিয়ে দেয়।
রাফিদ এবং মীরের মাঝে হঠাৎ শেফালি উপস্থিত হওয়ায় তারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। রাফিদ কিছু বলার আগে শেফালি হাসতে হাসতে বলল, দাদাবাবু, ছোট মালকিন কইছে আপনার ঘরে নাকি ময়লা পড়ছে, তাই আমারে মুছতে পাঠাইছে। বলা শেষে নিচে বসে নিজের ওড়না দিয়ে ঘর মোছা শুরু করে। রাফিদ কিছু বলতে চাইলে মীর বাধা দিয়ে বলল, বারান্দায় চল। রাফিদকে নিয়ে মীর রাফিদকে নিয়ে মীর বলল, আমি মোহিনীর জন্য একটা চিঠি লিখেছি, চল দিয়ে আসি। কিন্তু রাফিদ নাকচ। মীর তখন বেশ জোরাজুরি করলো রাফিদকে। এরপর রাফিদ মোহিনীদের বাড়ির উদ্দেশ্যে যেতে রাজি হয়। ব্যর্থ শেফালি। তারা কথা বলার জন্য বারান্দায় গেলে শেফালি ঠিক করে কিছু শুনতে পারেনি কি বলেছে তারা। শুধু দেখেছে মীর রাফিদকে জোরাজুরি করছে। এরপর রাফিদ ও মীর ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি মায়ার কাছে উপস্থিত হয়। মায়া বেশ উদ্বিগ্ন হয়ে বলল, কি বলেছে তারা? আমি যাওয়াতে ওনারা বারান্দায় গেছে কথা কইতে। আমি ঠিক মতো কিছু শুনি নাই, তবে এটা বুঝতে পারছি ওই মীর বাবু রাফিদ বাবুরা অনেক জোরাজুরি করছে। মায়া এসব কথা শুনে বলল, চল আজ ওদের পিছু নেব, দেখবো ওরা কোথায় যায়। কিন্তু বাড়ির কেউ যদি টের পায়, কেউ কিছু বুঝতে পারবে না, চল। ঘরের বাইরে গাড়ি রাখা। আজ আর অশোক নিয়ে তারা বের হয়নি, গাড়ি নিয়ে বের হয়। মীর ড্রাইভিং সিটে, রাফিদ পাশে। তারা বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে যায়। তাদের পিছনেই মায়া ও শেফালি। তারা অশোক নিয়ে বের হয়। শেফালি প্রথমবার অশ্বর পিঠে চড়েছে। খুব ভয় পায় সে, কিন্তু মায়া খুব জোর করলো। এরপর তারাও চলে যায় বাড়ির চৌকাঠ পেরিয়ে। বিষয়টি লক্ষ্য করে আহির মির্জা। বাড়ির সামনে বসা ছিল সে, সিগারেট টানছিল। যত দ্রুত সম্ভব মিলন এর কেসটি সমাধান করতে হবে, এরপর শহরে ফিরতে হবে তার। কিন্তু কেসটি তার কাছে একটু জটিল মনে হলো অন্যান্য কেসের তুলনায়। মিলনের হত্যাকাণ্ডের বিষয়টি ঘিরে এখন পর্যন্ত সে জমিদার বাড়ির লোকদেরকেই সন্দেহ করছে, কিন্তু কতটুকু তার সন্দেহ সঠিক তা সে জানতে হবে। সিগারেট ফেলে দেয়। এরপর তার গাড়ি নিয়ে বের হয় রাফিদ এবং মীরকে অনুসরণ করার জন্য। তখন মীর বলছে একটা দরকারি কাজ আছে, কিন্তু কি জিজ্ঞেস করলে উত্তর মেলেনি। আহিরের সন্দেহ হয় আবুল মোতালেব হোসেন আজ বাড়িতে নেই, শহরে গেছেন কাজের জন্য। যাওয়ার আগে বারবার মোহিনীকে বলে গেছেন, যতদিন না আমি ফিরবো ততদিন ঘরের বাইরে বের হবে না, কুঠুরি পর্যন্ত যাবে না। এখন ঘরে শুধু মোহিনীর মা। মোহিনী কথা শোনেননি তার বাবার। তার কাছে মেয়েরা নাচ শিখতে এসেছে, সে তালে তাল মিলিয়ে ওদের নাচ শেখাচ্ছে। চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা, সেই আলো ধরেই ওরা নাচছে। ঘুঙুরের শব্দ ভেসে আসছে মীরের কানে। ছোট কুঠুরির পাশে কিছু ফল ও ফুলের গাছ। আব্দুল মোতালেব নিজের হাতে বাগানটি করেছেন। তিনি সবসময় বলতেন, বৃক্ষের মতো আপন কেহ নয়। বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। বাগানের ভেতর দাঁড়িয়ে আছে মীর ও রাফিদ। রাফিদ এখনও বারবার বলছে চিঠিটা ওকে দিস না, কিন্তু মীর শুনছে না। সে উক্ত সময়ের অপেক্ষা করছে কখন দিবে। তাদের থেকে কয়েক হাত দূরে মায়া ও শেফালি। আহিরও তাদের লক্ষ্য করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কুঠুরির মেয়েদের নাচ শেষ হয়। মীর তখন কোনো দিক না তাকিয়ে সোজা কুঠুরির ভেতর প্রবেশ করে। মোহিনী হাঁটু ভাঁজ করে বসে পা থেকে ঘুঙুর খুলছিল। তখন তার সামনে এক জোড়া পা উপস্থিত হয়, বাদামি রঙের চামড়া স্লিপার জুতো পায়। মোহিনী কিছুটা আকস্মিক হকচকিয়ে গেল। এরপর ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ালো মীরকে দেখে। অন্যদিকে রাফিদ চারিপাশে দেখলো কেউ দেখে ফেললো কিনা। যদি এরকম ঘটনা কেউ জেনে যায় তবে নির্ঘাত বড় ধরনের ঝামেলা হবে, জমিদার বাড়ির ছেলেদের দুর্নাম হবে। বেশ উসখুস হলো রাফিদ। তার সাথে পেছনে মায়া পাতার আড়াল থেকে মীরকে লক্ষ্য করছে। মোহিনী ভয় পেয়ে বলল, আপনি কে? আর এই রাতে আমাদের কুঠুরিতে কেন? গ্রামের কেউ দেখে ফেলে মহাবিপদে পড়তে হবে, চলে যান। মীর বলল, থাকতে আসিনি, চলে যেতে এসেছি, শুধু তোমাকে একটা জিনিস দিতে এসেছি বলে পাঞ্জাবির পকেট থেকে চিঠিটা মোহিনীর দিকে এগিয়ে দিল। আমি জবাবের অপেক্ষা করব, তুমি ভেবে চিনতে তোমার মতামত জানিও। আজ রাতটাই তোমার সময়। যদি তোমার উত্তর সহনীয় হয় তবে আগামীকাল সন্ধ্যায় দিঘির পাড়ে এসো।
মোহনী একবার ঢোক দিল, সতর্কতার সাথে এদিক ওদিক তাকালো, এবার চিঠি মীরের হাত থেকে নিল। মীর মৃদু হেসে চলে যায়। মোহিনীর থেকে নাচ শিখতে আসা একজন মেয়ে বলল, তোমার রাজ কপাল, জমিদার বাড়ির ছেলের বউ হবে, এই সুযোগ হাতছাড়া করিল না। পরদিন সকালবেলা চারদিক জুড়ে নীরবতা, কুয়াশা আর এক অদ্ভুত শীতল হাওয়া। আলিমনগর এই গ্রামের নামের মধ্যে যেমন লুকিয়ে আছে কোনো এক পুরনো রহস্যের ছায়া। আহিরের ধারণা, কয়েকদিন আগে এখানে ঘটেছিল এক অমানবিক হত্যাকাণ্ড। মৃত ব্যক্তির নাম মিলন, নম্র, ভদ্র, শান্ত স্বভাবের মানুষ। গ্রামের কেউ তার সম্পর্কে খারাপ কিছু বলেনি কখনো। তাহলে মারল কে? আহির বিমোহিত। কিন্তু 5 দিন আগে সকালে মিলনের নিথর দেহ পাওয়া যায় কারখানার পেছনে গুদামে। চারপাশে ছড়িয়ে থাকা তুলোর গুঁড়া, ভাঙা টেবিল আর রক্তের ছোপে ঢাকা মেঝে যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। কারখানার ম্যানেজার আমজাদ চৌধুরী ঘনিষ্ঠ আবুল কালাম, সে পুলিশকে জানিয়ে প্রথমেই নিজের নির্দোষিতা দাবি করেন। আমি কিছুই জানি না, ডিটেকটিভ সাহেব, শান্ত কণ্ঠে বলছিল সে। ও ছেলেটা সবার প্রিয় ছিল আমারও। আবুল কালাম প্রথম দিনই আহির মির্জার সাথে কথা বলে। আমজাদ চৌধুরী শুধু শান্ত থেকে জবাব দিয়েছিলেন গতকাল, কিন্তু ডিটেকটিভ আহির মির্জা জানে যখন কেউ অতিরিক্ত শান্ত হয়ে কথা বলে তখন তার ভেতর লুকিয়ে থাকে কিছু না কিছু। আর সকালে আহির মির্জা বেরিয়েছিল গ্রামের লোকদের সঙ্গে কথা বলতে। পশ্চিম পাড়া, মিলনের ঘর, চায়ের দোকান, সবখানে যাচ্ছে সে। প্রত্যেকের চোখে তিনি খুঁজেছেন ভয়, দ্বিধা কিংবা সত্যের ঝিলিক। আহির তার গাড়ি নিয়ে কাপড়ের কারখানার কাছে একটা দোকানে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে চারিদিকে তাকায়, তার সাথে তার সহকারী। চায়ের দোকানে এসে চা চাইল। দোকানি এক বৃদ্ধ চা বানিয়ে দিল দোকানি। আহির হাতে নিল। এবার দোকানিকে জিজ্ঞেস করলো, আচ্ছা চাচা, জমিদারের কাপড়ের কারখানায় শ্রমিক মিলন যে খুন হলো, এই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? দোকানদার ধীরে বলল, বাবু, মিলন ভালো মানুষ ছিল, কিন্তু শেষ কয়েকদিন ও কই যাইত কেনা জানে, চুপচাপ ছিল যেন কিছু ভাবতো। আর কইতো, চাচা, যদি মইরাটারে যায় তবে দাবি রাখো না, আগেই যেন মৃত্যুর সংবাদ পাইছিল। দোকানি দুঃখ প্রকাশ করে। আহির মির্জা চুপ করে থাকলো, তার চোখ স্থির। দূরে কোথাও যেন তিনি এক সূত্র দেখতে পাচ্ছেন। সম্ভবত এই গ্রামের নিস্তব্ধতার ভেতরেই লুকিয়ে আছে সে উত্তর। কে বা কারা চেয়েছিল মিলনের খুন? কী কারণ হতে পারে? ও আগেই কেন মৃত্যুর কথা বলেছে? আহিরের ভাবনা ভাঙানোর জন্য তার সহকারী বলল, স্যার, গতকাল রাতে আপনি মীর রাফিদকে সন্দেহ করে তাদের পিছু নিয়েছিলেন, কিছু পেয়েছিলেন? আহির চায়ের কাপ রেখে বলল, মেইলি কেস, ওসব নিয়ে ভাবার সময় নেই। আজ সূর্য ওঠেনি, কুয়াশায় ঘেরা চারপাশ। গতকাল রাতে গুরুত্বপূর্ণ কাজ করেছিল যেন মীর, চিঠি সঠিক জায়গায় পৌঁছানোর কাজ। রাতে সময় মতো ঘুমাতে পারেনি, এখন বেঘরে ঘুমাচ্ছে। রাফিদ সকাল সকাল উঠে আমজাদ এবং থমাসের সাথে মিলনদের বাড়ি গিয়েছে। মীরকে ডেকেছিল, যায়নি। তখন তাকে ডাকতে হাজির হয় বুলবুল। বুলবুল পরপর কয়েকবার ডাকার পর মীর এর ঘুম ভাঙে। জ্বালাচ্ছিস কেন, যায় এখান থেকে। আপনি পড়ে ঘুমান, ওদিকে অঘটন ঘটে গেছে বলতে মীর লাফিয়ে ওঠে। কি হয়েছে? তখন বুলবুল হেসে হেসে মীরের পা টেপা শুরু করে এবং বলল, এটা না বললে তো আপনি ঘুম থেকে উঠতেন না। তুই আমার পেছনে কেন পড়ে আছিস? মীর হামি তুলল। আমি আপনার পেছনে পড়ে নাই তো, আমায় মালকিন বলছে আপনার খেয়াল রাখতে, তাই খেয়াল রাখছি। আরে মদন, খেয়াল রাখতে বলছে, ওকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে বলেনি। বুলবুল মুখটা অন্ধকার করে ফেলল। ও মীরকে অনুসরণ করেছে, লুকিয়ে কথা শুনেছে, তা মীর জেনে গেল কীভাবে? মীর একটা সিগারেট ধরিয়ে ফুঁকে, আচ্ছা, তোর মায়া আপামনি কি ঘুম থেকে উঠেছে? সংবাদটা দিমো তার আগে আমার একটা জিনিস চাই। কী চাই তোর আবার? টাকা। তুই টাকা দিয়ে কী করবি? মানুষের কতই না শখ থাকে, আমার শখ আমি শহরে ঘুরতে যাইব, তাই টাকা জমাই। মীর মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, টাকা দরকার বললেই হতো। বুলবুল টাকা হাতে পেয়ে বলল, গতকাল রাত থেকে মায়া আপামনির শরীরে জ্বর। মীর তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি বলছিস? মায়াকে বলবি না?
কেন আগে বললে আপনি জ্বর বুঝি আসতে দিতেন না? বুলবুলের বোকার মতো কথা শুনে মীর বিড়বিড় করে বলল, গাধা একটা, বলে দ্রুত মায়ার ঘরের দিকে ছুটে যায় মীর। মায়া শয্যাশায়ী, গায়ে কম্বল জড়ানো। শেফালি পাশে বসে আছে, শালুক এবং জয়ন্তন পাশেই বসা। শালুক তার মাথায় জ্বর কমানোর জন্য ঠান্ডা পট্টি দিচ্ছে। পাশের টেবিলে গরম দুধ রাখা। মীর ঘরে সে প্রবেশ করে। মীরকে দেখে শেফালি বসা ছেড়ে উঠে দাঁড়ায়। জয়ন্তন ভ্রু কুঞ্চিত করে তাকালো। শালুক মীরকে দেখে বলল, দেখ, হঠাৎ করে মেয়েটার জ্বর বাঁধিয়েছে। পই পই করে বলেছি ঠান্ডায় বাইরে ঘোরাঘুরি করবি না। কে শোনে কার কথা? ওকে কিছু খাইয়েছ? মীর বলল, সে কখন দুধ এনে রেখেছি, বলে ইচ্ছা করছে না খেতে। মীর তাৎক্ষণিক কিছু হয়ে বলল, ছোটো মা, দাদি, তোমাদের ডাকছে, নিচে একজন লোক এসেছে। শালুক বলল, শেফালি তুই দেখ ওকে খাওয়াতে পারিস কি না। চলুন মা, দেখি কে এসেছে। বলে শালুক ঘর থেকে চলে যায়, কিন্তু জয়ন্তন গেল না। সে ঘরের বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীর মায়ের পাশে ঘেঁষে বসে। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। মীর বলল, উঠে বসো। আমি উঠতে পারবো না, শরীর ব্যথা। তখন মীর শেফালিকে লক্ষ্য করে বলল, এই, ওকে উঠিয়ে বসা। আপনার কথা আমি শুনতে বাধ্য নাকি? প্রশ্ন করে। কথা কম বলো। পুনরায় শেফালিকে বলল, তোকে কি বলেছি কানে যায়নি? শেফালি তখন মায়াকে উঠিয়ে বসায়। এরপর মীর দুধের গ্লাসটা মায়ের দিকে এগিয়ে দিল। মায়া নাকচ করলো। মীর শান্তভাবে খেতে বলল। মায়া এবারও মুখ ঘুরিয়ে নেয়। কেন মীরের কথা শুনবে? গতকাল মীর মাস্টারের মেয়েকে প্রেমপত্র দিয়েছে, যা মায়া সচক্ষে দেখেছে। এরপর আর মীরের সাথে তার কথা বলার ইচ্ছা নেই। মায়া দুধ খেতে চাইছে না বলে মীর জোর করে খাইয়ে দিল। শেফালি তখন বলল, এইভাবে চাইপা ধরেন না, আপা অসুস্থ। চুপ চুপ ছোকরি। জয়ন্তন ঘরের বাহিরে থেকে এতক্ষণ সমস্ত কিছু দেখল। এরপর সে স্থান ত্যাগ করলো। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুতই আসবো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।